প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজ হবে কণিকের এমসিকিউ পার্ট, কণিকের ক্লাস নাম্বার 3। আমরা ক্লাস নাম্বার 1 এবং 2তে কণিকের রিটেন পার্টটুকু শেষ করে দিয়েছিলাম। আজকে ক্লাস নাম্বার 3 এমসিকিউ পার্ট হবে। সবাই খাতা কলম বের করো। আমি হোয়াইট বোর্ডে যে নিয়মগুলো লিখবো, এই নিয়মগুলো তোমাদের খাতায় তুলতে হবে। লেখো রুলস 1। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হলে বৃত্ত হবে। যদিও বৃত্ত ক্লাসে বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত কিন্তু আমি 3টা লিখছিলাম, এখন একটাই লিখলাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হলে বৃত্ত হবে। এক্সাম্পল দিলাম 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 1। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, তাহলে এটা বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান না হলে একই চিহ্ন হলে উপবৃত্ত হবে। বিপরীত চিহ্ন হলে অধিবৃত্ত হবে। এটা একটা এক্সাম্পল যদি আমি দিই, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল 1। 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল 1। তুমি যদি খেয়াল করো, ধরো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান না, তাহলে উপবৃত্ত যখন একই চিহ্ন, এটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্ন, আর যখন বিপরীত চিহ্ন তখন সেটা কি হবে? অধিবৃত্ত। তাহলে সমান হয় বৃত্ত, সমান না হলে উপবৃত্ত হতে পারে, আবার অধিবৃত্ত হইতে পারে। যখন একই চিহ্ন উপবৃত্ত আর যখন বিপরীত চিহ্ন অধিবৃত্ত। এক্স বা ওয়াই যে কোনো একটির সাথে বর্গ হলে, এক্স বা ওয়াই যে কোনো একটির সাথে বর্গ হলে পরাবৃত্ত হবে। এক্স বা ওয়াই যে কোনো একটির সাথে বর্গ হলে পরাবৃত্ত হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay বা y ইকুয়াল ax স্কোয়ার bx প্লাস c। দেখো এখানে y এর সাথে বর্গ আছে কিন্তু x এর সাথে বর্গ নাই, বা x এর সাথে বর্গ আছে y এর সাথে বর্গ নাই, x এর সাথে বর্গ আছে y এর সাথে বর্গ নাই। কিন্তু x বা y যে কোনো একটির সাথে বর্গ থাকবে, তাহলে সেটা হবে পরাবৃত্ত। xy ইকুয়াল মাইনাস k, অধিবৃত্ত। মানে এক্স ওয়াই যদি একসাথে থাকে, এখানে কে একটা ধ্রুবক, এক্স ওয়াই একসাথে থাকলে সেটা হবে অধিবৃত্ত। যদি তোমাকে আমি একটা উদাহরণ দিই, এক্স ওয়াই ইকুয়াল মাইনাস 2, তো কিসের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। এক্স ওয়াই একসাথে থাকলে সেটা হবে অধিবৃত্তের সমীকরণ। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 একঘাত সমীকরণ হলে, সেটা হবে সরল রেখা। যেমন আমি যদি বলি 2x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 1 বা y ইকুয়াল 0, একঘাত সমীকরণ যদি হয় সেটা হবে সরল রেখা। বৃত্তের ব্যাসার্ধ শূন্য হলে
বিন্দু বৃত্ত হবে। বৃত্তের ব্যাসার্ধ শূন্য হলে বিন্দু বৃত্ত হবে। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 0। তাহলে এখানে x স্কয়ার এবং ওয়াই স্কয়ার সব সমান বৃত্ত, কিন্তু এর ব্যাসার্ধ কত? শূন্য। যেহেতু ব্যাসার্ধ শূন্য, তো এটাকে বলবো আমরা বিন্দু বৃত্ত। জোড়া সরল রেখা। জোড়া সরল রেখার আমি উদাহরণ যদি দিই এরকম, x ইকুয়াল পরম মানে y, বা x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল 0। বাচ্চাদের খেয়াল করো, এটা এক ঘাত যেহেতু, তাহলে অবশ্যই সরল রেখা। কিন্তু যেহেতু পরম মান আছে, যেহেতু কি আছে? পরম মান আছে। তুমি যদি পরম মান চিহ্ন তুলো, এই পরম মান চিহ্নটা যদি তুলো, ইকুয়াল চিহ্ন আছে, এই পাশে কি দিতে হবে? প্লাস মাইনাস। কি দিতে হবে? প্লাস মাইনাস। তার মানে তো ওয়াই, তাই না? তার মানে এখানে সরল রেখা কয়টা? ওয়াই প্লাস এক্স একটা সরল রেখা, আর ওয়াই মাইনাস এক্স আর একটা সরল রেখা। তাহলে সরল রেখা কয়টা? দুইটা। আমি আবারও বলি, যেহেতু এক ঘাত, তাহলে এটা অবশ্যই সরল রেখা। পরম মান থাকার কারণে এখানে সরল রেখা কয়টা হয়ে গেছে? দুইটা। পরম মান থাকার কারণে প্লাস মাইনাস, তাহলে সরল রেখা কয়টা হয়ে গেছে? দুইটা। এই কারণে এটা কি? এটা হলো জোড়া সরল রেখা। আবার এখানে এটা দেখো তো, এটা কিন্তু এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কিন্তু সমান না। কেন? কারণ এখানে এক্স স্কয়ারের সহগ 1 আর ওয়াই স্কয়ারের সহগ -1। এটা কিন্তু সরল রেখা না। আচ্ছা, সরি, বৃত্ত না। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান না, মানে এক্স স্কয়ারের সহগ 1, ওয়াই স্কয়ারের সহগ -1। তার মানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান না, তার মানে এটা বৃত্ত না। আবার সহগ সমান না হলে উপবৃত্ত হইতে পারে, আবার অধিবৃত্ত হইতে পারে। খেয়াল করো, আমরা বলছিলাম যদি বিপরীত চিহ্ন হয় অধিবৃত্ত হবে, কিন্তু অধিবৃত্তের সমীকরণের ক্ষেত্রে অবশ্যই একটা ধ্রুবক থাকবে। অবশ্যই একটা কি থাকবে? ধ্রুবক থাকবে। এখানে ধ্রুবক নাই, তার মানে কিন্তু এটা অধিবৃত্তের সমীকরণ না। আমার কথা কি বুঝতে পারছো? যে অধিবৃত্তের সমীকরণের ক্ষেত্রে অবশ্যই এটা কি থাকবে? ধ্রুবক থাকবে। এখানে কিন্তু এই ধ্রুবকটাও নাই, তার মানে এটা অধিবৃত্তও না। তাহলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান না, তাহলে অধিবৃত্ত হইতে পারতো, কিন্তু যেহেতু ধ্রুবক নাই, তার মানে এটা অধিবৃত্তও না। তাহলে খেয়াল করো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তুমি এটা কি লিখতে পারো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 একটা সরল রেখা, আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0 আরেকটা সরল রেখা। তাহলে সরল রেখা কয়টা? দুইটা। তার মানে এটা কিসের উদাহরণ? এটা তোমার জোড়া সরল রেখার উদাহরণ। তার মানে এক ঘাত অবশ্যই সরল রেখা, পরমান থাকার কারণে জোড়া সরল রেখা হয়ে গেছে। এটা কিসের? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কিসের উদাহরণ? জোড়া সরল রেখার উদাহরণ। তাহলে এতটুকু লেখা অবশ্যই তোমরা খাতায় তুলছো। এখন তোমরা সবাই শীট বের করো। শীটের মধ্যে 8 নাম্বার প্রশ্নটা পড়ো। 8 নাম্বার শীটের মধ্যে 8 কণিকের এমসিকিউ পার্ট 8 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। কণিকের এমসিকিউ পার্ট 8 নাম্বার। দেখো, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল 1 সমীকরণটি কি প্রকাশ করে? দেখো, এখানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান না। যেহেতু এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান না, তার মানে এটা কি হবে? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান না এবং একই চিহ্ন, তাহলে উপবৃত্ত। 9 নাম্বার প্রশ্নটা দেখো, বলছে এটা কিসের সমীকরণ? খেয়াল করে দেখো তো, এখানে এক্স বা ওয়াই যে কোনো একটির সাথে বর্গ, তাহলে কি হবে? পরাবৃত্ত। 10 নাম্বার দেখো, এক্স বা ওয়াই যে কোনো একটির সাথে বর্গ, তাহলে কি হবে? এটা পরাবৃত্ত। 11 নাম্বার এক্স ওয়াই একসাথে, তাহলে এটা কি হবে? অধিবৃত্ত। কি হবে? অধিবৃত্ত। এক্স ওয়াই ইকুয়াল কে একটা ধ্রুবক, এবং প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। এক্স ওয়াই একসাথে থাকলে সেটা কি হবে? অধিবৃত্ত। 12 নাম্বার দেখো তো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল 0, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল 0, এটা কিসের সমীকরণ? জোড়া সরল রেখা। 13 নাম্বারটা দেখো তো, 13 নাম্বার এক্স বা ওয়াই যে কোনো একটির সাথে বর্গ, তাহলে সেটা কি হবে? পরাবৃত্ত। 14 নাম্বার একঘাত সমীকরণ, তাহলে সেটা কি হবে? সরল রেখা।
তাহলে সবাই 8 থেকে 14 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন আবারও দেখো তো কোনটা কিসের সমীকরণ তুমি বুঝো কিনা। 8 থেকে 14 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক, এগুলো পরীক্ষায় কেমনে আসে, একটা সমীকরণ দিয়ে বলবে এটা কিসের সমীকরণ। তার মানে তুমি কোনটা কিসের সমীকরণ তুমি কেমনে বুঝবা। আমার হোয়াইট বোর্ডে আমি লিখে দিছি, লেখাগুলা দেখে তোমার যেটার মধ্যে পড়বে এটা ওই রকম সরল রাখা হবে। তাহলে 8 থেকে 14 পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। খাতায় লেখো রুলস 2। লেখচিত্র অঙ্কন। রুলস 2 লেখচিত্র অঙ্কন। ফাইন। তোমাকে আগে আমি একটা উদাহরণ দিই, তোমার বুঝতে পরে সুবিধা হবে। শীটের 5 নাম্বারটা y ইকুয়াল মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এর লেখচিত্র অঙ্কন করো। 6 নাম্বারটা y ইকুয়াল এক্স প্লাস 1 হোল স্কোয়ার এর লেখচিত্র। আমি একটা এক্সট্রা এক্সাম্পল দিলাম, বললাম এক্স মাইনাস 1 ইকুয়াল ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার এর লেখচিত্র। শীটের 7 নাম্বারটা, শীটের 7 নম্বর শীটের মধ্যে চিত্রটা আঁকা, চিত্রটা কিন্তু হয় নাই, সবাই কারেকশন করবা, এরকম হবে। শীটের মধ্যে চিত্রটা সবাই কারেকশন করবা, এরকম হবে। এ নাম্বার অপশন y স্কোয়ার ইকুয়াল 4x, বি নাম্বার অপশন y স্কোয়ার ইকুয়াল মাইনাস 4x, সি নাম্বার অপশন x স্কোয়ার ইকুয়াল 4y, ডি নাম্বার অপশন x স্কোয়ার ইকুয়াল মাইনাস 4y। এরকম এ বি সি ডি 4টা অপশন দিলাম, ঠিক আছে। এখন তুমি মনোযোগ দিয়ে শোনো, এই লেখচিত্র অঙ্কগুলো কিন্তু এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। এই লেখচিত্র অঙ্কগুলো এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। এখন তুমি আমাদের কথা শোনো, এই লেখচিত্রের অঙ্কগুলা 1 সেকেন্ডে করা যায়। 1 সেকেন্ড মানে তুমি চেহারা দেখবা আনসার। কথা শুনতে পাইছো? এই লেখচিত্রের অঙ্কগুলো 1 সেকেন্ডে করা যায়, চেহারা দেখলেই আনসার, মানে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে করার আগে আমি একটা অঙ্ক তোমাকে ভেঙে ভেঙে আগে বুঝাই দিব, তারপর তুমি 1 সেকেন্ডে কেমনে পারবা সেটাও তোমাকে দেখাই দেব। তাহলে আমি কি বলছি, যে লেখচিত্রের অঙ্কগুলা 1 সেকেন্ডের অঙ্ক, চেহারা দেখলে আনসার। এই যে তুমি চেহারাটা দেখবা, এই চেহারাটা দেখবা তুমি 3 স্টেপে। চেহারাটা তুমি 1 স্টেপে দেখবা না, কয় স্টেপে দেখবা? 3 স্টেপে। প্রথম স্টেপ আমরা চেহারা দেখবো, চেহারা কয় স্টেপে দেখবো? 3 স্টেপে। স্টেপ 1, শীর্ষবিন্দু নির্ণয় করব। স্টেপ 2, যার সাথে বর্গ নাই পরাবৃত্তের মুখ হবে তার দিকে। স্টেপ 3, প্লাস থাকলে প্লাসের দিকে মুখ হবে। মাইনাস থাকলে মাইনাসের দিকে মুখ হবে।
প্লাস থাকলে প্লাসের দিকে মুখ হবে, মাইনাস থাকলে মাইনাসের দিকে মুখ হবে। তাহলে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা লিখছি। এই কথাগুলো দিয়েও আমরা কিভাবে 1 সেকেন্ডে অঙ্ক পাবো সেটা পরের বিষয়। আগে আমরা একটা অঙ্ক ভাঙে ভাঙে বুঝবো। আমি বলছি আমাদের প্রথম কাজ কি, শীর্ষবিন্দু নির্ণয় করা। শীর্ষবিন্দু নির্ণয় করার সিস্টেম হলো উল্টা চিহ্ন। খেয়াল করো, উল্টা চিহ্ন শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু। এক্স এর সাথে কি লেখা, এক্স এর সাথে -1, এক্স এর মান হবে -1 তো হবে +1। ওয়াই এর সাথে প্লাস মাইনাস কিছু নাই, তার মানে ওয়াইটা হবে 0। আমি জানি তুমি বুঝতে পারো নাই, খেয়াল করো। এর শীর্ষবিন্দু, আমি বলছি শীর্ষবিন্দু তুমি কিভাবে বের করবা, উল্টা চিহ্ন। তারপর এক্স এর সাথে কি +1, তাহলে কি হবে উল্টা, এক্স এর সাথে +1, তাহলে এক্স এর মান হবে -1। ওয়াই এর সাথে প্লাস মাইনাস কিছু নাই, ওয়াই এর সাথে প্লাস মাইনাস কিছু নাই, তার মানে 0। আমি জানি তুমি এইবারও বুঝতে পারো নাই, তাই আবারও খেয়াল করবা। আমি কি বলছি, শীর্ষবিন্দু তুমি কিভাবে বের করবা, শীর্ষবিন্দু তুমি কিভাবে বের করবা, উল্টা চিহ্ন। খেয়াল করো এখানে এক্স কত, এক্স এর সাথে হলো -1, তাহলে এক্স এর মান কি হবে, উল্টা চিহ্ন। এক্স এর মান -1 কত হবে, +1। ওয়াই এর সাথে কি লেখা +2, উল্টা চিহ্ন কত হবে, -2। তুমি যদি এর শীর্ষবিন্দু বের করো তো এক্স এর সাথে প্লাস মাইনাস কিছু নাই মানে 0, ওয়াই এর সাথেও প্লাস মাইনাস কিছু নাই মানে 0। তার মানে এই প্রত্যেকটার শীর্ষবিন্দু কত, 0 0। তাহলে শীর্ষবিন্দু তুমি কিভাবে বের করবা, উল্টা চিহ্ন। ঠিক আছে, তাহলে খেয়াল করো এটার শীর্ষবিন্দু কত, 1 0। 1 0 বিন্দুটা কোন জায়গায় বসবে, এই জায়গায়, তাই তো। এক্স এর মান প্লাস এদিকে আসবে। কার সাথে, স্টেপ 1 শেষ, শীর্ষবিন্দু নির্ণয়। স্টেপ 2, যার সাথে বর্গ নাই পরাবৃত্তের মুখ হবে তার দিকে। তাহলে তো এখানে এক্স এর সাথে বর্গ আছে কিন্তু ওয়াই এর সাথে বর্গ নাই, তাহলে কার সাথে বর্গ নাই, ওয়াই এর সাথে বর্গ নাই, তাহলে পরাবৃত্তের মুখ হবে ওয়াই এর দিকে। ওয়াই এর দিক কি হয় উপরে, ওয়াই এর দিক কি হয় উপরে নতুবা কি নিচে, ওয়াই এর দিক কি হয় উপরে নতুবা কি নিচে। তাহলে আমরা বলছিলাম যার সাথে বর্গ নাই পরাবৃত্তের মুখ হবে তার দিকে, তাহলে ওয়াই এর সাথে বর্গ নাই পরাবৃত্তের মুখ কি হবে, ওয়াই এর দিকে। ওয়াই এর দিক কি উপরে হইতে পারে আবার নিচে হইতে পারে। এখন কথা হলো উপরে হবে না নিচে হবে। আমি বলছিলাম প্লাস থাকলে প্লাসের দিকে মুখ হবে, মাইনাস থাকলে মাইনাসের দিকে মুখ হবে। প্লাস থাকলে প্লাসের দিকে মুখ হবে, মাইনাস থাকলে মাইনাসের দিকে মুখ হবে। তাহলে তুমি যদি সামনে তাকাও, এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন, মাইনাস। কিন্তু মাইনাস মুখ কি হবে, মাইনাসের দিকে। মাইনাসের ওয়াই এর মাইনাস কি উপরে না নিচে, ওয়াই এর মাইনাস নিচে, তাহলে মুখটা হবে নিচে। এটাই তোমার চিত্র। আমি জানি কিচ্ছুই বুঝছো না, কিছুই বুঝছো না, আমি জানি। এই কারণে তুমি একটা এক্সাম্পল দিলে বুঝবা না, এই কারণে হোয়াইট বোর্ডে আমি একসাথে অনেকগুলো এক্সাম্পল লিখে রাখছি যে তুমি এক সময় না এক সময় বুঝবা। খেয়াল করো, আবার মনোযোগ দাও, পূর্ণ মনোযোগ দাও। তুমি তো এর শীর্ষবিন্দু বের করছো, এর শীর্ষবিন্দু কত পাইছো, -1 0, তাহলে -1 0। তাহলে শীর্ষবিন্দুর কাজ শেষ। দ্বিতীয় কাজ কি, যার সাথে বর্গ নাই, এখানে কার সাথে বর্গ নাই, ওয়াই এর সাথে বর্গ নাই, তাহলে পরাবৃত্তের মুখ কি হবে, ওয়াই এর দিকে। পরাবৃত্তের মুখ কি হবে, ওয়াই এর সাথে বর্গ নাই, পরাবৃত্তের মুখ হবে ওয়াই এর দিকে। ওয়াই এর দিক কি হয় উপরে, ওয়াই এর দিক, ওয়াই এর দিক কি হয় উপরে নতুবা কি নিচে। কারণ কথা হলো উপরে হবে না নিচে হবে। এখানে কি চিহ্ন, কি চিহ্ন, প্লাস। এখানে কি চিহ্ন, প্লাস। যেহেতু প্লাস, ওয়াই এর প্লাস কোন দিকে, উপরে, তাহলে কোন দিকে হবে, উপরের দিকে, মুখটা হবে উপরের দিকে। এটাই তোমার চিত্র। আমি জানি এইবারও কিছু বুঝো নাই, আবার মনোযোগ দাও। এইটা এই এক্সাম্পলটা মনোযোগ দাও। তুমি দেখো এর শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দু 1 -2, এক্স এর মান 1, ওয়াই এর মান -2। এই যে 1 -2, 1 যে 1 -2 হয়ে গেল। শীর্ষবিন্দুর কাজ শেষ। যার সাথে বর্গ নাই, কার সাথে বর্গ নাই, যত এখানে ওয়াই এর সাথে বর্গ আছে কিন্তু এক্স এর সাথে বর্গ নাই, তাহলে যার সাথে বর্গ নাই পরাবৃত্তের মুখ হবে তার দিকে। কার
সাথে বর্গ নাই, এক্স এর সাথে বর্গ নাই, তাই তো? তাহলে যেহেতু এক্স এর সাথে বর্গ নাই, পরাবৃত্তের মুখ হবে ওয়াই এর এক্স এর দিকে। যেহেতু এক্স এর সাথে বর্গ নাই, পরাবৃত্তের মুখ কি হবে এক্স এর দিকে। এক্স এর দিক কি হয় ডানে নতুবা বামে, এক্স এর দিক কি হয় ডানে নতুবা কি বামে। এখানে কি চিহ্ন? প্লাস। তাহলে এক্স এর প্লাস কোন দিকে? ডানে। তাহলে মুখটা কোন দিকে হবে? ডানে। শীর্ষবিন্দুটা কত? 1 - 2। তাহলে আবার বলো, শীর্ষবিন্দু তুমি বের করতে পারছো। কার সাথে বর্গ নাই? এক্স এর সাথে বর্গ নাই। পরাবৃত্তের মুখ কি হবে এক্স এর দিকে। এক্স এর দিক কি হয় ডানে নতুবা কি বামে। যেহেতু প্লাস, তাহলে কি হবে? মুখ কি হবে প্লাসের দিকে। এক্স এর প্লাস কোন দিকে? ডানে। তাই মুখটা কোন দিকে হয়েছে? প্লাসের দিকে। আমি জানি তোমরা এইবারও বুঝতে পারো নাই, এই কারণে আরেকটা এক্সাম্পল, একটা চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে বললাম এটি কার চিত্র বা নিম্নের কোনটির চিত্র? নিম্নের কোনটির চিত্র? এই লেখাচিত্রটা কোন সমীকরণের? তাহলে তুমি এর শীর্ষবিন্দু কত? 0 0। খেয়াল করো, মানে একটা চিত্র দিয়ে বললো এটা কার সমীকরণ বা কার লেখচিত্র। মাথাটা মনোযোগ দাও। শীর্ষবিন্দু কত? 0 0। শীর্ষবিন্দু 0 0। কার সাথে বর্গ নাই? এক্স এর সাথে বর্গ নাই। তাহলে পরাবৃত্তের মুখ কি হবে এক্স এর দিকে। এটা প্লাস না মাইনাস? প্লাস। এক্স এর প্লাস কোন দিকে? ডান দিকে। মিলে নাই, তাই এটা আনসার না। বি নাম্বারে যাও। দেখো তো, কার সাথে বর্গ নাই? এক্স এর সাথে বর্গ নাই। পরাবৃত্তের মুখ কি হবে এক্স এর দিকে। এক্স এর দিকে, তাদের কি চিহ্ন? মাইনাস। এক্স এর মাইনাস কোন দিকে? বাম দিকে। এটাও মিলে নাই, আনসার না। যদি এখানে যাও, কার সাথে বর্গ নাই? ওয়াই এর সাথে বর্গ নাই। পরাবৃত্তের মুখ কি হবে ওয়াই এর দিকে। ওয়াই এর দিক কি হয় উপরে নতুবা কি নিচে? প্লাস। ওয়াই এর প্লাস কোন দিকে? ওয়াই এর প্লাস উপরে। এটাও মিলে নাই, এর সাথে, আনসার না। তো এখানে যাও, কার সাথে বর্গ নাই? ওয়াই এর সাথে বর্গ নাই। তাহলে পরাবৃত্তের মুখ কি হবে ওয়াই এর দিকে, তাই তো? এটা কি চিহ্ন? মাইনাস। ওয়াই এর মাইনাস কোন দিকে? নিচে। এটা এবং এটা মিলছে, আনসার। এই চারটা এক্সাম্পলই প্রশ্নগুলা সহ, এটার অপশনগুলা সহ, চিত্রগুলা সহ খাতায় তুলবা। এই চারটা এক্সাম্পল তুমি যদি বুঝো, তাহলে তুমি লেখো চিত্র একদম ক্লিয়ার। শুনতে পাইছো কথা? এই স্টেপগুলা সহ খাতায় তুলবা। তাহলে আমাদের প্রথম কাজ শীর্ষবিন্দু বের করা। প্রথম কাজ শীর্ষবিন্দু। কার সাথে বর্গ নাই? ওয়াই এর সাথে বর্গ নাই। পরাবৃত্তের মুখ কি হবে ওয়াই এর দিকে। যেহেতু মাইনাস, তাহলে মাইনাসের দিকে। ওয়াই এর মাইনাস কোন দিকে? নিচে। কার সাথে বর্গ নাই? ওয়াই এর সাথে বর্গ নাই। পরাবৃত্তের মুখ কি হবে ওয়াই এর দিকে। ওয়াই এর দিক কি হয় উপরে নতুবা কি নিচে। যেহেতু প্লাস, ওয়াই এর প্লাস কোন দিকে? উপরে। কার সাথে বর্গ নাই? এক্স এর সাথে বর্গ নাই। পরাবৃত্তের মুখ কি হবে এক্স এর দিকে। যেহেতু প্লাস, এক্স এর প্লাসের দিকে, এক্স এর প্লাসের দিকে, তাহলে মুখটা কোন দিকে হয়েছে? প্লাসের দিকে। আর যদি মাইনাস হইতো, তাহলে এক্স এর মাইনাস কোন দিকে? এদিকে। আশা করি বুঝতে পারছো। Rules 3. Very important rules. Very important rules. 1 নাম্বার দিয়ে লেখো, y equal mx plus c রেখাটি, y equal mx plus c রেখাটি y square equal 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে সি ইকুয়াল বা স্পর্শ করার শর্ত, স্পর্শ
করার শর্ত সি ইকুয়াল এ বাই এম, y ইকুয়াল mx প্লাস সি রেখাটি y স্কয়ার ইকুয়াল 4ax পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত সি ইকুয়াল এ বাই এম। এই সূত্রটা শুধুমাত্র যদি পরাবৃত্ত সমীকরণটা y স্কয়ার হয়, y স্কয়ারের ক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রযোজ্য। যদি x স্কয়ার হয় তাহলে কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়। শুনতে পাইছো? x স্কয়ার হলে কি করব সেটা আমি পরে আলোচনা করব। আপাতত এটা শোনো যে যদি y স্কয়ার হয়, যে এই রেখাটা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কি c ইকুয়াল a বাই m। ফাইন। এখন সবাই 1 নাম্বার শীটের 1 নাম্বার অঙ্কটা দেখো। শীটের 1 নাম্বার অঙ্কটা দেখো। y ইকুয়াল 2x প্লাস b। প্রশ্ন বলছে এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে। প্রশ্ন ভালো করে পড়ো। বলছে এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে, তারপরে এইটা কি আর স্পর্শক। একটা রেখা y স্কয়ার ইকুয়াল y স্কয়ার ইকুয়াল 4x এর স্পর্শ করার শর্ত কি c ইকুয়াল a বাই কত হবে m, তাই না? তাহলে এর c এর জায়গায় এই রেখাটা এই পরাবৃত্তের স্পর্শ করার শর্ত কি c ইকুয়াল কত হবে a বাই m। তাহলে এই c এর জায়গায় কি লেখা b, এর জায়গায় কি লেখা 4, m এর জায়গায় কি লেখা 2। তাহলে b সমান কত হয়ে গেল 2। এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কি c ইকুয়াল a বাই m। c এর জায়গায় লেখা b, c এর জায়গায় লেখছো b, a কত 4, m কোনটা x এর সহগ, m কত 2। আচ্ছা আরেকটা एग्जांपल দেখো 2 নাম্বারটা। 2 নাম্বার एग्जांपलটা যদি তুমি দেখো সমীকরণটা দেয়া আছে y প্লাস x প্লাস k ইকুয়াল 0। পরাবৃত্তের সমীকরণটা দেয়া আছে y স্কয়ার ইকুয়াল x। প্রশ্নে বলছে এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে, তার মানে এই রেখাটা এই পরাবৃত্তের কি স্পর্শক। তাহলে তুমি সমীকরণটাকে সাজাও। সমীকরণটা কি y রেখে বাকি সব ওই পাশে বানাই দাও -x - k। ফাইন। এই পরাবৃত্তের সমীকরণটা কি y স্কয়ার। পরাবৃত্তের সমীকরণ অবশ্যই একটা 4 থাকবে। 4 ছিল না, 4 লেখছো, 4 বাড়তি লেখছো, তাই কত হবে 1/4। তাহলে এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কি c ইকুয়াল a বাই কত হবে m, c ইকুয়াল a বাই m। তাহলে খেয়াল করো তো c ইকুয়াল a বাই m এর c এর জায়গায় কি লেখা -k, c এর জায়গায় কি লেখা -k। এর a কত, a হলো 1/4, m কোনটা x এর সহগ, x এর সহগ কত -1। তাহলে k কত হয়ে গেছে 1/4। তার মানে একটা রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কি c ইকুয়াল a বাই m। রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কি c ইকুয়াল a বাই m। এবার তোমার কাজ কি c এর জায়গায় c এর মান, a এর জায়গায় a এর মান, m এর জায়গায় m এর মান। ফাইন। এখন এই সূত্রটা আমি কি বলছি, এই সূত্রটা শুধুমাত্র যদি পরাবৃত্তের সমীকরণটা y স্কয়ার হয় তাহলেই প্রযোজ্য। যদি x স্কয়ার হয় তাহলে কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়। তাহলে যদি x স্কয়ারের একটা অঙ্ক পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে করব? সবাই 3 নাম্বার কোশ্চেনটা পড়ো। 3 নাম্বার y ইকুয়াল kx - 1, y ইকুয়াল x স্কয়ার প্লাস 3। প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। প্রশ্নে বলছে এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে, কারণ কি x বা y যে কোনো একটির সাথে বর্গ থাকলে সেটা কি হয় পরাবৃত্ত। x বা y যে কোনো একটির সাথে বর্গ থাকলে সেটা কি হয় পরাবৃত্ত। তার মানে এটা পরাবৃত্তের সমীকরণ। প্রশ্নে বলছে এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে k এর মান কত। এই হোয়াইট বোর্ড যে एग्जांपलটা দিছি, এই एग्जांपलটা কিন্তু ঢাকা ভার্সিটিতে 2 বার আসছে। ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু মনোযোগ দিয়ে শুনবা। তাহলে এটা তো
এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন ওয়াই স্কোয়ার, অন্যথায় কিন্তু এই সূত্র ইউজ করা যাবে না। তাহলে এই যে সমীকরণটা, এটা কি ওয়াই স্কোয়ার? না। যদি ওয়াই স্কোয়ার হইতো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতাম, যেহেতু এক্স স্কোয়ার তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তার মানে যখন এক্স স্কোয়ার তখন তুমি কিভাবে করবা, নিয়মটা মনোযোগ দিয়ে শোনো। নিয়মটা হলো তোমার এখান থেকে ওয়াইটাকে বিদায় করে দিবা, ওয়াইটাকে বিদায় করে দিবা। ওয়াইটাকে কেমনে বিদায় করবা, এই যে ওয়াই এর জায়গায় এটা ওয়াই, এটাও কি ওয়াই, এই ওয়াই এর জায়গায় তুমি এই ওয়াই এর মানটা বসাই দিছো, এক্স স্কোয়ার প্লাস 3 kx মাইনাস 1। এই লাইনটা বুঝছো কিনা আগে খেয়াল করো, এইটা ওয়াই এইটা ওয়াই, একটা ওয়াই এর জায়গায় আরেকটা ওয়াই এর মান বসাই দিছো, মানে কাজ কি তুমি ওয়াইটাকে বিদায় করে দিবা, তাহলে একটা ওয়াই এর জায়গায় আরেকটা ওয়াই এর মান বসাই দিবা। এখন ওয়াইটা বিদায় হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল 0। শুনতে পাইছো? এরপর তোমার কাজ হলো নিশ্চয়ক ইকুয়াল 0। নিশ্চয়ক তোমাদের বহুপদী চ্যাপ্টারের কথা কি মনে আছে যে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এর নিশ্চয়ক বা পৃথায়ক, এর নিশ্চয়ক বা পৃথায়ক কত, বি স্কোয়ার মাইনাস 4ac। এর নিশ্চয়ক বা পৃথায়ক কত, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এর নিশ্চয়ক কত, আচ্ছা লিখি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এর বি কত, বি হলো এক্স এর সহগ, এক্স এর সহগ কত, মাইনাস কে 4। এ কোনটা, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত 1। সি কোনটা, ধ্রুবকটা, ধ্রুবক কত 4। তাহলে কে স্কোয়ার সমান কত হয়ে গেছে 16, কে এর সমান কত হয়ে গেছে প্লাস মাইনাস 4। এই প্রশ্নে কে এর মানটা চাইছে। নিয়মটা তোমাকে বলি, যুগবিয়োগ তুমি বুঝবাই। নিয়মটা হলো যখন ওয়াই স্কোয়ার তখন তুমি এই সূত্র দিয়ে করবা, আর যখন এক্স স্কোয়ার তখন এই সূত্র দিয়ে করা যাবে না। তখন করার নিয়ম হলো ওয়াইটাকে বিদায় করবা। ওয়াইটাকে কেমনে বিদায় করবা, একটা ওয়াই এর জায়গায় আরেকটা ওয়াই এর মান বসাই দিবা, তাহলে ওয়াইটা বিদায় হয়ে গেল, সমীকরণটা তুমি বের হইলো। কারণ এই সমীকরণটা নিশ্চয় ইকুয়াল 0 করলে যে মানটা আসবে ওইটাই তোমার আনসার। তো নিশ্চয় কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর জায়গায় বি এর মান, এ এর জায়গায় এ এর মান, সি এর জায়গায় সি এর মান। তার মানে যখন এক্স স্কোয়ার তখন তুমি কেমনে করবা, নিশ্চয় ইকুয়াল 0। যখন এক্স স্কোয়ার তখন তুমি কেমনে করবা, নিশ্চয় ইকুয়াল 0। ওটা ভালো করে প্র্যাকটিস করো বাসায়। এখন 2 নাম্বার নিয়ম লেখো, y ইকুয়াল mx প্লাস c রেখাটি, y ইকুয়াল mx প্লাস c রেখাটি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। উপবৃত্তকে স্পর্শ করলে, উপবৃত্তকে স্পর্শ করলে সি ইকুয়াল রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, y ইকুয়াল mx প্লাস c রেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হলো এটা। 4 নাম্বার এক্সাম্পলটা দেখো, শীটের মধ্যে 4 নাম্বার ম্যাথ, শীটের মধ্যে তুমি 4 নাম্বার ম্যাথটা দেখো, y ইকুয়াল 2x প্লাস c। এই রেখাটা প্রশ্ন বলছে এই উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত, এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করে তাহলে সি এর মান কত। সূত্র কি, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ারের নিচে যা থাকে সেটা হলো এ স্কোয়ার, এ স্কোয়ার কত 4, এক্স এর সহগটা হলো এম, এক্স এর সহগ 2, তাহলে m2, এটা তো এম স্কোয়ার
ওয়াই স্কোয়ারের নিচে যা থাকে সেটা হলো বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার নিচে কত 3, তাহলে বি স্কোয়ার কত 3। তাহলে কি বললাম, একটা রেখা একটা উপবৃত্তকে স্পর্শ করার শর্ত কি, √a স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এই এক্সাম্পলটা আশা করি তুমি বুঝতে পারছো। রুলস এর যতগুলা উদাহরণ দিব, যতগুলা নিয়ম দিব, প্রতিটা নিয়ম ইম্পর্টেন্ট। দুই নাম্বার, 3 নাম্বার, শীর্ষবিন্দু নির্ণয়। বাচ্চারা আমরা গত 2 ক্লাস রিটেন পার্ট পড়ছি, রিটেন পার্টের প্রতিটা অঙ্কের মধ্যে তুমি কিন্তু শীর্ষবিন্দু নির্ণয় করছো। যেমন পরাবৃত্তের ক্ষেত্রে খেয়াল করো, পরাবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, সমীকরণ যেটাই হোক শীর্ষবিন্দু কত হয় 0 0। উপবৃত্ত বা অধিবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত এই দুইটার ক্ষেত্রে, উপবৃত্ত বা অধিবৃত্ত এই দুইটার ক্ষেত্রে যদি এ বড় হয়, এ বড় হলে শীর্ষবিন্দু কত প্লাস মাইনাস এ 0, আর যদি বি বড় হয় 0 প্লাস মাইনাস বি। তুমি রিটেন পার্টে এই অঙ্কগুলো অসংখ্যবার করছো, অনেকগুলো অঙ্ক আমি করাইছি তোমাকে, কিন্তু আজকে যেহেতু এমসিকিউ পার্ট তাহলে এই কারণে আমি এইভাবে করাবো না, এইভাবে তুমি পারো, রিটেন পার্ট শিখছোই, এমসিকিউ পার্টে তোমাকে আমি একটু অন্যভাবে পড়াবো, সবাই একটু মনোযোগ দিবা। সবাই 15 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 15, শীর্ষবিন্দু নির্ণয় হলো অপশন টেস্ট। 15 নাম্বার কোয়েশ্চনটা যদি পড়ো, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x প্লাস 8y, প্রশ্নে বলছে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, প্রশ্ন বলছে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। বাচ্চারা তোমার এ নাম্বার অপশন মনে করো 4 4, বি নাম্বার অপশন -4 4, সি নাম্বার অপশন 4 -4, ডি নাম্বার অপশন -4 -4। তোমার পরীক্ষায় এরকম এ বি সি ডি অপশন থাকবে না। আমি তোমাকে কি বলছি, শীর্ষবিন্দু নির্ণয় করতে বলে তুমি কি করবা, অপশন টেস্ট। তুমি যদি অপশন টেস্ট করো, এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, তাহলে ওয়াই কত 4 বসাইলে ওয়াই স্কোয়ার 16, এক্স কত 4 16, ওয়াই কত 4 32। তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান না, তাহলে এটা আনসার না। এটা যদি তুমি অপশন টেস্ট করো, ওয়াই এর মান 4 কত হয়ে গেছে 16, এক্স এর মান -4 কত হয়ে গেছে -16, ওয়াই এর মান 4 কত হয়ে গেছে 32। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, আনসার। তাহলে আমি তোমাকে কি বলছি, যদি শীর্ষবিন্দু নির্ণয় করতে বলে অপশন টেস্ট, এমসিকিউ এর ক্ষেত্রে, তাই না, বিন্দুতে সিদ্ধ করে দিবা যে অপশনটার জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, ওইটা কি হবে তোমার আনসার। সবাই 16 নাম্বার কোয়েশ্চনটা পড়ে দেখো তো, 16 নাম্বার কোয়েশ্চনটা পারো কিনা। 16 নাম্বার অঙ্কটা একই রকম অঙ্ক, তাই না, শীর্ষবিন্দু নির্ণয় করতে বললে অপশন টেস্ট করে ফেলবা। চার নাম্বার, উৎকেন্দ্রিকতা নির্ণয়। উৎকেন্দ্রিকতা নির্ণয়, বাচ্চারা তুমি জানো আমি রিটেন কার্ড ক্লাসে অসংখ্যবার বলছি যে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত 1, পরাবৃত্ত এর উৎকেন্দ্রিকতার মান কত 1, বৃত্তের উৎকেন্দ্রিকতা 0 আর পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 থেকে ছোট ধনাত্মক, অধিবৃত্ত এর উৎকেন্দ্রিকতার মান 1 থেকে বড়। এগুলো নিয়ে অনেকক্ষণ আলোচনা করছি আমরা। সবাই প্রথম তুমি শীটের মধ্যে 17 নম্বর কোশ্চেনটা পড়ো। 17 নাম্বার,
বলছে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত? 1 থেকে বড়। মানে পরীক্ষায় এই অপশনগুলো থাকলো, তুমি কোনটা দেখাবা? 1 থেকে কি বড়। 17 নম্বর কোয়েশ্চনটা পড়ো। এখন তুমি 18 নম্বর কোয়েশ্চনটা পড়ো। 18 নম্বর কোয়েশ্চন কি বলছে? যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কোনটি? দাও প্রশ্নের পাশে এ বি সি ডি অপশন দেওয়া আছে। অনেকে ডি নাম্বার অপশনটা খুঁজে পাইতেছো না। ডি নাম্বার অপশনটা যে জায়গায় থাকার কথা ওই জায়গাতেই আছে। তাহলে কি বললাম? 18 নম্বর কোয়েশ্চন, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কি? 1 থেকে ছোট। 1 থেকে ছোট। দেখো এ নাম্বার অপশন, এ নাম্বার অপশন কি 1 থেকে ছোট? না। বি নাম্বার অপশন 3/2 মানে 1.5, এটাও কিন্তু না। সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন 2, এটা 1 থেকে ছোট না। তার মানে এ বি সি আনসার না, আনসার কোনো ডি। ডি নাম্বারটা দেখো যে জায়গায় থাকার কথা ওই জায়গাতেই আছে। আশা করি তুমি ডি নাম্বার অপশনটা খুঁজে পাইছো। তো বাচ্চারা, তো তোমার এই লাইনগুলো পরীক্ষায় এভাবে আসতে পারে। এই লাইনগুলো পরীক্ষায় কিভাবে আসতে পারে এরকম এক্সাম্পল 17 নম্বর আর 18 নম্বর। আচ্ছা, এখন তুমি জানো যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 থেকে ছোট, 1 থেকে ছোট, এই কারণে 1 মাইনাস উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার সূত্র এটা। হ্যাঁ, 1 মাইনাস ছোট মানটা হবে উপরে, ছোট ভাগ বড়, ছোট ভাগ বড়। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা সূত্রটা হলো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কি? 1 থেকে বড়। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 থেকে বড়, এই কারণে 1 প্লাস সূত্র সেই আগের মতোই, ছোট ভাগ বড়। মানে ছোট মানটা হবে উপরে আর বড় মানটা কি হবে? নিচে। ফাইন। এখন তুমি 19 নাম্বার কোয়েশ্চন করবা। 19 নাম্বার কোয়েশ্চন যদি পড়ো, দেখো 19 নাম্বার কোয়েশ্চনে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। কার উৎকেন্দ্রিকতা? উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। যদি উপবৃত্ত কি হবে? 1 মাইনাস ছোট ভাগ বড়। তোমাকে বলি উপবৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। আর অধিবৃত্তের কি? এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত? 1। তার মানে এই যে এই মানগুলোর মধ্যে যে মানটা ছোট সেটা হবে উপরে। তাহলে 64 ছোট, 64 হবে উপরে, আর বড় মানটা কি হবে? নিচে। তাহলে কত কত হয়ে গেল এখানে? 36/100, 6/10, 3/5। ছোট মানটা হবে উপরে আর বড় মানটা কি হবে? নিচে। আমি জানি অনেকেই বুঝতে পারছো না। তোমাদের উদ্দেশ্যে আমি এই 20 নম্বর অঙ্কটা উৎসর্গ করব। যারা বুঝতে পারো নাই তাদেরকে আমি 20 নম্বর অঙ্কটা উৎসর্গ করলাম। 20 নম্বর অঙ্কটা দেখো, প্রশ্নটা পড়ো। তোমাকে কি বের করতে বলছে? প্রশ্ন পড়ো। তোমাকে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। উৎকেন্দ্রিকতা। তোমার প্রথম কাজ সমীকরণটা আগে সুন্দর করে সাজানো, মানে এরকম করে সাজানো। তো তুমি 12 দিয়ে যদি ভাগ দিয়ে দাও, কত হচ্ছে? এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়াল 1। কারণ সমীকরণটা এরকম হয়ে গেছে। তুমি উৎকেন্দ্রিকতা বের করবা। যেহেতু উপবৃত্ত, উৎকেন্দ্রিকতা কি হবে? 1 মাইনাস ছোট ভাগ বড়। 4 এবং 3 এর মধ্যে ছোট কোনটা? 3 হবে উপরে আর বড় মানটা হবে নিচে। ছোট ভাগ বড়। তাহলে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি? ছোট ভাগ বড়, ছোট ভাগ বড়। আশা করি এখন তুমি বুঝতে পারছো। পাঁচ নাম্বার, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। যদি পরাবৃত্ত হয়, পরাবৃত্ত সমীকরণ তুমি জানোই, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x বা এক্স স্কোয়ার ইকুয়াল কত? 4ay। দৈর্ঘ্য কত? 4a। দৈর্ঘ্য কখন নেগেটিভ হয় না? পরম মান
4 এইটা আমি বললাম। খেয়াল করো, ওয়াই স্কোয়ার যদি হয়, যদি ওয়াই স্কোয়ার হয় দৈর্ঘ্য হয় এক্স এর সহগ, কিন্তু ওয়াই স্কোয়ার দৈর্ঘ্য তো 4 না, এই 4 কার সহগ? এক্স এর সহগ, এক্স এর সহগ। আর যদি এক্স স্কোয়ার হয় তাহলেও দৈর্ঘ্য কত? 4 এক্স স্কোয়ার হলে তাহলেও দৈর্ঘ্য কত? 4 এই 4 কার সহগ? ওয়াই এর সহগ। তার মানে বাচ্চারা খেয়াল করো, যদি ওয়াই স্কোয়ার হয়, যদি ওয়াই স্কোয়ার হয় দৈর্ঘ্য হবে এক্স এর সহগ, আর যদি এক্স স্কোয়ার হয় দৈর্ঘ্য হবে ওয়াই এর সহগ। কি বললাম? যদি ওয়াই স্কোয়ার হয়, ওয়াই স্কোয়ার হলে দৈর্ঘ্য কি হবে? এক্স এর সহগ, আর যদি এক্স স্কোয়ার হয় দৈর্ঘ্য হবে ওয়াই এর সহগ। আমি এক্সাম্পল যখন দিব আরো ক্লিয়ার হবে। এর আগে তুমি একটু লিখে নেও, উপবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত অধিবৃত্ত দুইটার ক্ষেত্রে এ বড় হলে দৈর্ঘ্য, এ বড় হলে এ হবে নিচে, যদি বি বড় হয়, বি বড় হলে বি হবে নিচে, এ বড় হলে এ হবে নিচে, আর বি বড় হলে বি হবে নিচে। তোমরা রিটেন পার্টে এরকম অসংখ্য অঙ্ক করছো। আচ্ছা যাই হোক, এখন তুমি সবাই সবাই শীটের মধ্যে 21 নম্বর কোয়েশ্চনটা পড়বা। 21 শীটের মধ্যে 21 নম্বর কোয়েশ্চনটা তুমি যদি পড়ো, দেখো 3y স্কয়ার ইকুয়াল 4x বলছে পরাবৃত্তের লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? তুমি সমীকরণটাকে সাজাও, মানে স্কোয়ারটা সহগ সর্বদা 1 রাখবা, স্কোয়ারটা সহগ সর্বদা কি রাখবা? 1। এখন আমি বললাম দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার হলে কার সহগ? এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 4/3, এটাই তোমার আনসার। ওয়াই স্কোয়ার হলে কার সহগ? এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 4/3, এটাই তোমার আনসার। আমি জানি তোমরা বুঝতে পারো নাই। 22 নম্বর কোশ্চেনটা পড়বা এর জন্য। 22 নম্বর, 22 নম্বর কোশ্চেনটা তুমি যদি পড়ো, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 4y প্লাস 10 ইকুয়াল 0। আমি বললাম এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? বাচ্চারা দেখো তো, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার যদি হয় এক্স বা ওয়াই যে কোনো একটির সাথে বর্গ, তার মানে এটা পরাবৃত্ত। যদি এক্স স্কোয়ার হয় বাচ্চারা, যদি এক্স স্কোয়ার হয় দৈর্ঘ্য হবে ওয়াই এর সহগ। এক্স স্কোয়ার হলে দেখো, এই যে যদি এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার হলে দৈর্ঘ্য কি হবে? ওয়াই এর সহগ। তাহলে ওয়াই এর সহগ কত? -4, মানে 4। এক্স স্কোয়ার হলে দৈর্ঘ্য হবে ওয়াই এর সহগ, আর ওয়াই স্কোয়ার হয় দৈর্ঘ্য হবে এক্স এর সহগ। মনে করো এই অঙ্কটাই, মনে করো লিখে দিলাম যে এক্স স্কোয়ার 9x মাইনাস 4y প্লাস 10 ইকুয়াল 0। তাহলে আমি বললাম এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য কত? তাহলে এর দৈর্ঘ্য ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার হলে কার সহগ? এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 9। তাহলে এক্স স্কোয়ার হলে ওয়াই এর সহগ, আর ওয়াই স্কোয়ার হলে এক্স এর সহগ। সবাই 24 নম্বর প্রশ্ন বলবো। 24 সবাই 24 নম্বর প্রশ্নটা পড়ো। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4px। প্রশ্ন বলছে এই উপবৃত্ত, এই পরাবৃত্তটা 3 - 2 বিন্দুগামী। 1 নং পরাবৃত্ত 3 - 2 বিন্দুগামী। তার মানে এই বিন্দুটা পরাবৃত্তের উপর অবস্থিত। কোন বিন্দু পরাবৃত্তের উপর অবস্থিত হলে তুমি সিদ্ধ করবা। ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কত হয়ে গেছে? 4। এক্স এর জায়গায় এক্স এর মান কত হয়ে গেছে? তাহলে পি কত হয়ে গেছে? 1/3। অনেকেই বুঝছে না। ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, এক্স এর জায়গায় এক্স এর মান, তাহলে পি কত হয়ে গেছে? 1/3। পি এর মান 1 নং এ বসিয়ে, পি এর মান 1 নং এ বসিয়ে, পি
পি এর মান তুমি যখন 1 নং এ বসাইছো তখন সমীকরণটা কি হয়ে গেছে, পি এর মানে যখন বসাইছো কত হয়ে গেছে 4/3x। এখন প্রশ্ন বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, প্রশ্ন কি বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। বাচ্চারা যেহেতু ওয়াই স্কয়ার দৈর্ঘ্য কি হবে x এর সহগ, x এর সহগ কত 4/3। অঙ্কটা আশা করি তুমি বুঝতে পারছো। এই সমীকরণের ক্ষেত্রে তুমি আগে পি এর মানটা বের করছো, পরে পি এর মানটা এখানে বসাই দিছো। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেহেতু ওয়াই স্কয়ার তাহলে কার সহগ x এর সহগ, x এর সহগ কত 4/3। আশা করি তুমি বুঝতে পারছো। সবাই 23 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 23 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল 36। তুমি আগে সমীকরণটা সাজাও। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে এ বড় না বি বড়, অবশ্যই বি বড়। বি যদি বড় হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বি বড়, বি কি হবে নিচে, বি বড়, বিটা কি হবে নিচে। তাহলে এর বি কত 3, এ স্কয়ার কত 8/3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 8/3। তাহলে এর বি, এটা বি স্কয়ার, বি কত 3, এটা তো এ স্কয়ার। আশা করি তুমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বুঝতে পারছো। ছয় নাম্বার দিয়ে লেখো নিয়ামক রেখার সমীকরণ নির্ণয়। নিয়ামক রেখার সমীকরণ নির্ণয়। যদি পরাবৃত্ত হয় y স্কয়ার ইকুয়াল 4x এর নিয়ামক রেখা y স্কয়ার, ওয়াইটা ক্যাপিটাল দেই, এক্সটাও ক্যাপিটাল দেই, y যদি y স্কয়ার হলো x উল্টা মাইনাস a, x স্কয়ার ইকুয়াল 4ay এর নিয়ামক রেখা y ইকুয়াল মাইনাস a। উপবৃত্ত বা অধিবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্তের ক্ষেত্রে যদি এ বড় হয় তাহলে নিয়ামক রেখা এ বড়, এ এর সাথে হলো এক্স এর সম্পর্ক, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই। যদি বি বড় হয়, বি এর সাথে ওয়াই এর সম্পর্ক, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই। এই সূত্রগুলো তুমি বলো তো রিটেন পার্টে তুমি অনেকগুলো অঙ্ক করছো এই সূত্রের, তাই না? তার মানে এগুলো তো শর্ট টেকনিক না। এগুলো কি শর্ট টেকনিক? অবশ্যই না। এগুলো তুমি রিটেন পার্টে যেভাবে করছো এখন এভাবেই কিন্তু করতে হচ্ছে, এগুলো কিন্তু শর্ট টেকনিক নাই। তার মানে এই সূত্রগুলো তোমার আগে থেকেই মুখস্থ। তার মানে আমি এখন যে উদাহরণগুলো দিব তুমি সহজেই বুঝে ফেলবা, কারণ এগুলো তো শর্ট টেকনিক না। তোমার রিটেন পার্টে যেভাবে পড়াইছি এখনো ওইভাবেই পড়াচ্ছি। বাচ্চারা সবাই 25 নাম্বার 25 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। y স্কয়ার ইকুয়াল মাইনাস 18x। প্রশ্নে বলছে এর নিয়ামক রেখার সমীকরণ, তার মানে এটা পরাবৃত্তের সমীকরণ। প্রশ্নের মধ্যে লেখাও আছে পরাবৃত্ত, তাহলে পরাবৃত্তের সমীকরণটা 4 লাগবে। এখানে 4 নাই, 4 বাড়তি দিছো, ভাগ দিয়ে দিলা, তো কাটলে এটি থাকে না। হ্যাঁ, তাহলে y স্কয়ার ইকুয়াল 4, এখানে কত হয় মাইনাস 9/2x। নিয়ামক রেখা
নিয়ামক রেখা যদি ওয়াই স্কোয়ার হয়, বাচ্চারা খেয়াল করো, যদি ওয়াই স্কোয়ার হয় নিয়ামক রেখার সমীকরণ কি এক্স ইকুয়াল মাইনাস এ, এক্স এর জায়গায় এক্স ই লেখা, এর জায়গায় কি লেখা -9/2, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস 2x - 9 = 0। আমি আরেকটা এক্সাম্পল দিই, যদি দিই বাচ্চারা, বললাম x² = 2y - 3 পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। ফাইন। এখন বাচ্চারা পরাবৃত্তের সমীকরণের মধ্যে অবশ্যই একটা 4 লাগবে, 4 দিলাম, হাফ, তো হাফ এবং 4 কাটলে 2 তো হয়ে যায়। এবং নিয়ামক রেখা যেহেতু x² নিয়ামক রেখা, এটা তো অবশ্যই পরাবৃত্ত লিখেও দিছি। x² হলে কত পরাবৃত্ত y ইকুয়াল মাইনাস এ, y এর জায়গায় কি লেখা y - 3, এর এ কত হাফ, কত হয়ে গেছে 2y - 6, তার মানে 2y - 5 = 0 পরাবৃত্তের সমীকরণ। যদি নিয়ামক রেখার সমীকরণ, যদি নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে y² হয় নিয়ামক রেখা কি হবে x = -a, আর যদি x² হয় y = -a, তাহলে y এর জায়গায় y, a এর জায়গায়। সবাই 26 নম্বর কোশ্চেন দেখবা, 26 নম্বর কোশ্চেন দেখবা, 26। নম্বর কোশ্চেন যদি দেখো, 5x² + 4y² = 1 উপবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ। বাচ্চারা দ্বিকাক্ষ আর নিয়ামক এক কথাই, দ্বিকাক্ষ আর নিয়ামক কি একই কথা। এর দ্বিকাক্ষের সমীকরণ মানে কি, এর নিয়ামক রেখার সমীকরণ তোমাকে বের করতে বলছে। সমীকরণটাকে আগে সাজাও। এই 5 তো গুণাকারে আছে, যেহেতু গুণাকারে নিচে আসলে কি হয়ে যাবে ভাগ, 4 তো এখানে গুণাকারে আছে, তাহলে নিচে আসলে কি হয়ে যাবে ভাগ। একটা উপবৃত্তের সমীকরণ, এর নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। তোমার প্রথম কাজ আগে উৎকেন্দ্রিকতা বের করবা। 1 - ছোট ভাগ বড়। বাচ্চারা 1/5 ছোট না 1/4 ছোট? ছোট ভাগ বড়, কোনটা ছোট? 1/5। ছোট মানটা হবে উপরে আর বড় মানটা কি হবে নিচে। তুমি উৎকেন্দ্রিকতাটা বের করে ফেললা। এখন নিয়ামক রেখা, তাহলে এখানে কি বড়, এ বড় না বি বড়? অবশ্যই 1/5 বড় না 1/4 বড়? 1/4 বড়, তার মানে এখানে কি বড়, বি বড়। 1/5 বড় না, বড় কোনটা 1/4, যেহেতু 1/4 বড় তার মানে কি বি বড়। বি বড় হয়, বি এর সাথে কার সম্পর্ক, ওয়াই এর সম্পর্ক, প্লাস মাইনাস b/e। ওয়াই এর জায়গায় ওয়াই লেখা, ওয়াই। এর বি কত বাচ্চারা, এর বি কত 1/2², তো বি স্কয়ার, বি কত হাফ। ই কত পাইছো 1/√5। এটাই তোমার নিয়ামক রেখার সমীকরণ। একটু বড় অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ।
7 নাম্বার, উপকেন্দ্র বা ফোকাস নির্ণয়। উপকেন্দ্র বা ফোকাস নির্ণয়। এই উপকেন্দ্র নির্ণয় বা ফোকাস নির্ণয় এগুলো তুমি কিন্তু রিটেন পার্টে অসংখ্য করছো। কোনো এই উপকেন্দ্র এগুলো কিন্তু শর্ট টেকনিক না, রিটেন পার্টে তুমি যেভাবে পড়ছো এখন কিন্তু এইভাবেই করবা। খেয়াল করো, যদি পরাবৃত্ত হয় y স্কয়ার ইকুয়াল 4x এর উপকেন্দ্র বা ফোকাস y স্কয়ার হলে a0, x স্কয়ার হলে 0a। উপবৃত্ত বা অধিবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত এ বড় হয় এ বড় হলে উপকেন্দ্র প্লাস মাইনাস a0, আর যদি বি বড় হয় উপকেন্দ্র 0 প্লাস মাইনাস বি। এ বড় হলে প্লাস মাইনাস a0 আর বি বড় হলে 0 প্লাস মাইনাস বি। তাহলে এইগুলো তো কোনো শর্ট টেকনিক, তুমি রিটেন পার্টে যেভাবে পড়ছো এখনো কিন্তু ওইভাবেই। সবাই 27 নাম্বার কোয়েশ্চন পড়ো। 27 প্রশ্নে বলছে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল 0 এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? বাচ্চারা খেয়াল করো, রিটেন পার্টের ক্লাস নাম্বার 1-এ এই সমীকরণগুলো সাধারণত তুমি শিখছিলা। y স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab, b কত 2b স্কয়ার। তাহলে এই যে y স্কয়ার ঠিক আছে, 4y ঠিক আছে, 4x, এই 4টা বাড়তি লেখছো, বিয়োগ করতে হবে, কত হয়ে গেছে a মাইনাস b হোল স্কয়ার, এখানে কত হয় 4x, এখানে কত হয় 12। তাহলে y মাইনাস 2 হোল স্কয়ার, 4 কমন নেও, x মাইনাস 3, y মাইনাস 2 হোল স্কয়ার, এখন যদি y স্কয়ার হয়, বাচ্চারা খেয়াল করো, যদি y স্কয়ার হয় উপকেন্দ্র, যদি y স্কয়ার হয় উপকেন্দ্র কত a0, তার মানে x কত a আর y কত 0, তাহলে x এর জায়গায় কি লেখা, x এর জায়গায় x মাইনাস 3 আর a কত 1, y এর জায়গায় কি লেখা y মাইনাস 2, তাহলে কত হয়ে গেছে 4 2, তার মানে উপকেন্দ্র 4 2। তার মানে তুমি কি বুঝতে পারতেছো, এই যে আমি উপকেন্দ্র বের করলাম এটা কিন্তু কোনো প্রকার শর্টকাট টেকনিক না। এই উপকেন্দ্র নিয়ামক এগুলা শর্ট টেকনিক হয় না, তুমি মূল নিয়মই করতে হবে। রিটেন পার্টে যেভাবে করছো এই এমসিকিউ পার্টে এভাবেই করতে হবে, একটু সময় লাগবে কিন্তু এভাবেই করতে হবে। তাহলে এই সমীকরণটাকে তুমি y স্কয়ার ইকুয়াল 4 এ এক সাজাইছো, যদি y স্কয়ার হয় উপকেন্দ্র কত a0, তখন x কত a, y কত 0। যারা রিটেন পার্টের দুইটা ক্লাস ভালো বুঝছো তাদের কাছে এই অঙ্কগুলো কিছুই না। কেন, রিটেন পার্ট আমি এর থেকে জটিল জটিল অঙ্ক তোমাকে করাইছি। সবাই 28 নাম্বার কোয়েশ্চন পড়ো। নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 28 একটা পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে, নিয়ামক রেখা দেয়া আছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। বাচ্চারা পরাবৃত্তের সমীকরণ তুমি কেমনে বের করো, SP ইকুয়াল PM, তুমি রিটেন পার্টে পড়ছো ক্লাস নাম্বার 1-এ, SP ইকুয়াল কত PM। এমসিকিউ যদি তুমি SP ইকুয়াল PM দিয়ে করো তাহলে কিন্তু তুমি শহীদ হয়ে যাবা।
তুমি এসপি ইকুয়াল পিএম দিয়ে করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি করবো, অপশন টেস্ট তাহলে এটার উপকেন্দ্র কত দেয়া আছে, 405। তোমার এ বি সি ডি অপশন দিয়ে থাকবে না, মনে করো একটা অপশন দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 × x - 1, একটা অপশন দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 x - 1, এরকম সি নাম্বার ডি নাম্বার অপশন দেওয়া আছে, অপশন টেস্ট। তুমি এর উপকেন্দ্র বের করবা, যেহেতু ওয়াই স্কোয়ার উপকেন্দ্র কত হবে a0, তার মানে এক্স কত এ আর ওয়াই কত 0, এক্স এর জায়গায় কি লেখা x - 1, এ কত ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এ কত হবে 1, তাহলে এক্স ইকুয়াল কত হয়ে গেছে 2, ওয়াই এর জায়গায় ওয়াই লেখা 2 0, তাহলে এই উপকেন্দ্র এবং উপকেন্দ্র মিলে নাই, তাই আনসার না। এখানে যাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, যেহেতু ওয়াই স্কোয়ার উপকেন্দ্র কত হবে a0, তার মানে এক্স কত এ আর ওয়াই কত 0, তাহলে এক্স এর জায়গায় কি লেখা x - 1, এ কত 3, কত হয়ে গেল 4, ওয়াই এর জায়গায় ওয়াই লেখা, তার মানে উপকেন্দ্র কত হয়ে গেছে 40, তার মানে এর সাথে মিলছে আনসার। তার মানে তোমাকে যদি উপকেন্দ্র বের করতে বলে তাহলে তুমি তো আগে একটা অঙ্ক করছো 27 করতে পারলা, যেমন এখানে তোমাকে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে, পরাবৃত্তের সমীকরণ, উপকেন্দ্র দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ তুমি কেন বের করো, এসপি ইকুয়াল পিএম, সেটা রিটেন পার্টে এসপি ইকুয়াল পিএম দিয়ে করলে চলে, কিন্তু এমসিকিউ যদি এসপি ইকুয়াল পিএম দিয়ে করো অনেক বড় হয়ে যাবে। এই কারণে তুমি কি করবা, অপশন টেস্ট করবা, যার উপকেন্দ্রটা মিলবে ওইটা কি তোমার হবে আনসার। সবাই 29 নাম্বার কোশ্চেন পড়ো, 29। সবাই 29 নাম্বার কোশ্চেন পড়ো। (29) 9x² 25y² ইকুয়াল 225। বলছে এর উৎকেন্দ্রিকতা কত, উপকেন্দ্র কত, তুমি আগে সমীকরণটা সাজাও, 225 দিয়ে ভাগ দাও, তাহলে বাচ্চারা এর এ বড় না বি বড়, অবশ্যই এ বড়, তাই না? এখন তুমি যদি উৎকেন্দ্রিকতা বের করো, উৎকেন্দ্রিকতা 1 - ছোট ভাগ বড়, ছোট মানটা হবে উপরে, বড় মানটা হবে নিচে, ছোট মানটা হবে উপরে আর বড় মানটা কি হবে নিচে, তাহলে তোমার কত হয়ে গেল 4/5। কারণ তোমাকে যদি বলতাম উৎকেন্দ্রিকতা, সরি উপকেন্দ্র, এ বড় +- a0, এ কত 5, ই কত 4/5, তাহলে কত হয়ে গেল +- 40। উপকেন্দ্র, এই যে উপকেন্দ্র কত হয়ে গেছে +- 40। তার মানে তোমার খেয়াল করো তো, উৎকেন্দ্রিকতাও শেষ, উপকেন্দ্রও শেষ। এখন যদি প্রশ্নে বলতো, যদি বলে না এখানে, যদি প্রশ্নে বলতো বৃহদাক্ষের দৈর্ঘ্য, এ বড় কত হইতো 2a, এ কত 5, কত হয়ে গেছে 10। যদি প্রশ্নে বলতো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এর বি ছোট কত হবে 2b, এর বি কত 3, 6, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত 10 আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত 6। বলেন এগুলা আমি রিটেন পার্টে অনেক পড়াইছি, এই কারণে এমসিকিউ পার্টের এক্সাম্পলের মধ্যে বৃহদাক্ষের দৈর্ঘ্য ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যের এক্সাম্পল দেই নাই।
নাম্বার, উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব সমান হলো a প্লাস এক্স। উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব সমান কত? a প্লাস এক্স। আমরা লাস্ট ক্লাসেই পড়ছি এরকম অঙ্ক। ফাইন, সবাই 30 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 30, y স্কয়ার ইকুয়াল 8x, y স্কয়ার ইকুয়াল কত? 4ax। উপকেন্দ্রিক দূরত্ব সমান কত? a প্লাস এক্স। প্রশ্নের মধ্যে তুমি দেখো উপকেন্দ্রিক দূরত্বের মান দেয়া আছে 8, y স্কয়ার ইকুয়াল 4ax, a কত? 2। তুমি x এর মান পাই গেছো। x এর মান 1 নং এ বসিয়ে, x এর মান তুমি যদি 1 নং এ বসায় দাও, কত হয়ে গেছে? 48। 48 মানে কি? 16 ইন্টু 3 প্লাস মাইনাস 4√3। তাহলে তোমার বিন্দুটা কত হয়ে গেছে? বিন্দু স্থানাঙ্ক হয়ে গেছে x এর মান 6 আর y এর মান প্লাস মাইনাস 4√3। তাহলে এই বিন্দুটাই তোমাকে বের করতে বলছে। বাচ্চারা, কনিকের এই রুলস থ্রিটাই ইম্পর্টেন্ট। কনিকের এমসিকিউ পার্ট শেষ হয়ে গেল। কনিকের এমসিকিউ পার্ট, রিটেনের দুইটা পার্ট ভালো করে বুঝলে এমসিকিউ পার্টটা অনেক ভালো শেষ হয়ে যায়। কারণ কনিকের এই এমসিকিউ পার্টের জন্য শর্টকাট টেকনিক একটু কম, যেগুলো রিটেন পার্টে তুমি যেভাবে করছো এইভাবেই করতে হয়। আর একটু বাচ্চারা তোমাদের বলি, তোমাদের এই এমসিকিউ পার্টের পেছনে কুইশন ব্যাংক দেওয়া আছে। কুইশন ব্যাংকের প্রত্যেকটা অঙ্ক বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবা। এখানে 30টা অঙ্ক সুন্দর করে প্র্যাকটিস করবা। মানে কি, আজকে ক্লাস খাতায় তুমি যা যা এক্সাম্পলগুলো তুলছো প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে প্র্যাকটিস করবা। আর একটা কথা তোমাদের বলে দেই, মনোযোগ দিয়ে শোনো। কুইশন ব্যাংকের যে অঙ্কগুলো বাড়ির কাজ দেই, অনেকে আন্দাজি যা মন চায় এক্সাম আমাকে বলতেছো যে এটা বুঝি না, ওইটা বুঝি না, ওইটা বুঝি না। কিন্তু তুমি একটা অঙ্ক একবার রিডিং পড়েই না পারলেই আমাকে মেসেজ করে জানাচ্ছ, কিন্তু তোমার নিজের মেধাটাকে কিন্তু তুমি কাজে লাগাইতেছো না। তুমি আরেকটু চেষ্টা করো। একবার পারছো না, তুমি 2বার চেষ্টা করো, 3বার চেষ্টা করো। 3বার চেষ্টা করে না পারলে আমাকে জানাও। একদম সহজ সহজ এক্সাম্পলও কিন্তু তুমি আমাকে নক করতেছো, ভাই এটা বুঝি না, ওইটা বুঝি না, ওইটা বুঝি না। তুমি আরেকটু চেষ্টা করো, চেষ্টা করে পরে না পারলে আমাকে জানাও, অবশ্যই তোমাকে আমি বুঝাই দিব। যারা আমাকে ইনবক্সে নক করতেছো তোমরা জানো অবশ্যই আমি তোমার যেগুলো পারতেছো না আমি তোমাকে বুঝাই দিচ্ছি। তার মানে আমি যেগুলো পড়াচ্ছি এইগুলোর মধ্যেই কিন্তু কুইশন ব্যাংক। আরেকটু চেষ্টা করবা। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমি কনিকের ক্লাস নিলাম 3টা। কনিকের ক্লাস নিলাম 3টা। এই 2টা ক্লাস আমি রিটেন পার্ট পড়াইছি, আর এই একটা ক্লাস আমি এমসিকিউ পড়াইছি। এই 3 ক্লাসে কনিক শেষ করে দিলাম। বাসায় সুন্দর করে কনিক চ্যাপ্টারটা, এই 3 ক্লাসে কনিক শেষ। 3টা ক্লাস সুন্দর করে বাসায় গুছাও, তাহলে কনিকটা তোমার শেষ হয়ে গেল। বাকিটুকু তোমার কাজ, এই অধ্যায়টা কেমনে তুমি গুছাবা। সর্বোচ্চ চেষ্টা করো অধ্যায়টা সুন্দর করে গুছানোর জন্য। ভালো থাকো, সুস্থ থাকো।